আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, বাট আমি তোমাদের একটা কথা বলে দিই যে ফিজিক্স যে আছে তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বায়োচাম্পের তরফ থেকে কোনো ভিডিও আসছে না, ফিজিক্স আমাদের কি মুখস্থ করতে শিখাবে নাকি আমাদের পিডিএফ দিয়ে শুধু পালিয়ে যাবে, এরকমই তোমাদের সন্দেহ ছিল। সেই সন্দেহ দূর করার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস 2025-এর সবথেকে ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে। তোমরা জানো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তারা কি করে কিছু কোশ্চেনকে বারবার রিপিট করে, সেটা সবার জানা থাকা উচিত, সেটা যে কোনো টিচার হোক অথবা স্টুডেন্ট। এটা তো মেনে নিতে হবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নতুন কোশ্চেন করার পূর্বে ওরা সিবিএসসি থেকে হতে পারে অথবা নিজের করা প্রশ্ন হতে পারে, প্রথম ওরা রিপিট করে। তাই এটা হচ্ছে লাস্ট এইচএস, প্রশ্ন অতি অবশ্যই রিপিট হবে, 50% প্রশ্ন রিপিট হবে। তার উপরে আমি তোমাদের একটা কথা বলে দিই, এবিটি এর সলিউশন তোমরা চাইছিলে, তোমাদের জন্য আমি এবিটি এর সলিউশন নিয়ে চলে এসেছি। আর এবিটি এর সলিউশনের মধ্যে প্রথম পার্ট ইলেকট্রোস্ট্যাটিক্স। তোমরা জানো ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে কত কোশ্চেন থাকবে? 8 মার্কের প্রশ্ন থাকবে, তার মধ্যে 3 মার্কের দুটো, একটা এমসিকিউ একটা এসএকিউ। না এই নম্বর বিভাজনটাও তো আশা করি জানো, পরীক্ষায় বেশি দিন সময় নেই। এবার আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি হোয়াইট বোর্ডে পড়াচ্ছি না বা আমি কি করছি না যে তোমাদের সামনে পিডিএফটা তুলে ধরছি না, আমি ব্যাক স্ক্রিনে দেখিয়ে দিব, তোমরা পিডিএফটা আরামসে ওখান থেকে দেখতে পারবে। আমি যে লাইনগুলো বলবো টেকনিক্যাল ইস্যুর জন্য আমি কি করতে পারছি না, হয়তো আমার মার্ক করার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে। তোমরা আমার কথা মন দিয়ে শুনবে, তারপরে তোমরা কি করবে বুঝবে, বুঝে নেওয়ার পর সেটাকে স্ক্রিনশট করবে, পরে খাতায় নোট করে নিবে। আমি বলছি 15টা যে 2 মার্ক আর 3 মার্ক 5 মার্ক যা বলতে পারো, 15টা প্রশ্ন এনেছি, সেই 15টা প্রশ্নের মধ্যে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবিটি এর মধ্য থেকে 15টা কোশ্চেনই কপি করেছি। আরেকটা কথা বলে দিই, এবিটি এর টেস্ট পেপার হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন। তোমরা এবিটিএকে নিয়ে পুরো ক্রাইসিস করে ফেলো না যে আমরা এবিটিএ সলিউশন, এবিটিএ সলিউশন, এবিটিএ সলিউশন, কারণ না, এবিটিএ থেকে এমসিকিউ এসএকিউ এর জন্য ঠিক আছে, বাকি যদি তোমরা বলো যে আমাদের পুরো প্রশ্ন এবিটি থেকে কমন, তাহলে কোনো দিনও পাবে না। পুরো প্রশ্নের জন্য তোমাদের বুঝতে হবে যে আমাদের বোর্ড কীভাবে প্রশ্ন করে। রেডি? এবার আমি শুরু করছি। প্রথম যে আমি বলি তোমাদের যে আমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব 3টা অধ্যায় আছে। এই 3টা অধ্যায়ের মধ্যে আমাদের কি আছে যে আমাদের 3 মার্কে 2টো আসবে। একটা প্রশ্ন তো তড়িৎ ক্ষেত্র থেকে আসবেই, আর সে প্রশ্নটা হচ্ছে গাউসের উপপাদ্যের প্রমাণ। কি বললাম বুঝেছো? গাউসের উপপাদ্যের যে প্রমাণ আছে সেটা আগের বছরে ছিল রিজু পরিবাহীর ক্ষেত্রে, আর 2025-এ আসবে সমতল পাতের ক্ষেত্রে, যেটা হচ্ছে E=σ/2ε0 প্রমাণটা করেই রাখবে। ওকে, আর তার সাথে যারা রিস্ক না নিতে চাও তারা করবে দীর্ঘ রিজু পরিবাহী তারের ক্ষেত্রে একটা x দূরত্বে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। ক্লিয়ার? চলো শুরু করি। প্রথম আমি তোমাদের জন্য, তোমরা ব্যাক স্ক্রিনে দেখতে পাচ্ছ, সুন্দরভাবে আমি করে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই, এই 15টা প্রশ্ন যদি রেডি করে নাও তাহলে 3 মার্কে 2টো প্রশ্ন তো পাবে। যদিও প্রশ্ন না লাগে একটা প্রশ্ন তো অবশ্যই লাগবে, আর যদিও প্রশ্ন না লাগে এই প্রশ্নের মধ্যে এত ক্ষমতা আছে তোমরা কিন্তু নিজে সলভ করতে পারবে। ক্লিয়ার? আমার কথা মন দিয়ে শুনবে, আমি কি বলছি ওটা বুঝবে, চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনে খাতায় নোট করে নিবে যদি চাও ফিজিক্সে পাস করতে, ভালো রেজাল্ট করতে। ওকে, এর থেকে সুন্দর ভিডিও তোমাদের জন্য আর আসবে না আশা করি। রেডি? তোমরা মন দিয়ে শোনো আমার কথা। এবার তোমরা কি করবে, ব্যাক স্ক্রিন দেখতে থাকো। প্রথম কি, সমতল পাতের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, তাই না? এবার প্রথম কাজ হচ্ছে তোমাদের একটা সমতল পাত আঁকবে। সমতল পাত এঁকে মনে করি ওই পাতের ক্ষেত্রফল এ, যেখানে দেখো ওখানে গোল করে এ লেখা আছে, সুন্দরভাবে দেখতে পাচ্ছ, জুম করে দিব তোমাদের জন্য। এবার তোমরা দেখো একটা কথা, আমি বলছি যে সমতল পাত হচ্ছে আমার ক্ষেত্রফল হচ্ছে এ, এই পাতের মধ্যে চার্জ কত আছে আমি জানি না, সবগুলো পজিটিভ চার্জ ভিতরে আছে। তো মনে করি আমরা যে এই যে চার্জ, টোটাল পরিমাণ চার্জ হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ লিখলাম, আর এর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আধানের একক আয়তনে যে কত পরিমাণ আধান আছে, তাহলে সেটাকে আমরা বলবো তোলমাত্রিক ঘনত্ব। তোলমাত্রিক ঘনত্বকে আমরা ডিনোট করব কি দিয়ে? সিগমা দিয়ে। তাহলে সিগমা ইকুয়াল টু কি? কিউ আপন এ। ক্লিয়ার এর দূর পর্যন্ত? তাহলে এখান থেকে আমি কিউ সমান কি লিখতে পারি, এখানে লেখা নেই তবু আমি বলছি কিউ সমান কি লিখতে পারি? সিগমা ইন্টু এ। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। এবার শোনো, গাউসের সূত্র কি বলছে, গাউসের সূত্র প্রয়োগ করার জন্য তোমাকে একটা বদ্ধতল কল্পনা তো করতে হবে। এবার সমতল পাত আছে, ওখান থেকে x দূরত্বে আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে আমি বদ্ধতল কিভাবে তো কল্পনা করব? একটা জিনিস মনে রাখবে, সমতল পাতের ক্ষেত্রে বদ্ধতল কল্পনা করতে হলে আমাকে চোঙ করতে হবে। কি বললাম বুঝতে? একটা সিলিন্ডার শেপ করতে হবে, এদিক দিয়ে ঢোকাতে হবে, ওই দিক দিয়ে বের করে দিতে হবে। তাহলে দেখো তোমার আমার কথা মন দিয়ে, গাউসের উপপাদ্য বলছে যখনই গাউসীয় তল কল্পনা করব, এই প্লেটের বিপরীতেও আমি, যখন ডান দিকে আমি নিয়েছি x দূরত্বে পি বিন্দু, তাহলে ওর বিপরীতেও আমি x দূরত্বে পি টেস্ট বিন্দু নিব, দিয়ে সমান দূরত্ব থেকে আমি একটা চোঙ কল্পনা করে নিব যে রোডের মতো, এদিক থেকে ঢুকাবো সেদিকে বের করে দিলাম। ক্লিয়ার? আর হচ্ছে ওর ক্ষেত্রফলটা কি হচ্ছে? এ।
এবার এখানে দেখো 3টা পয়েন্ট হয়ে গেছে। একটা পি ড্যাশ বিন্দুতে ওটাকে 1 নম্বর দিলাম, মাঝখানে যেখানে এ আছে ওটাকে আমি 2 নম্বর দিলাম, আর হচ্ছে যেখানে আমার যে পি আছে ওটাকে 3 নম্বর দিলাম। তাহলে এখানে টোটাল 3টা সারফেস আছে। তাহলে এই 3টার জন্য আমাকে কি করতে হবে, 3টার জন্যই আমাকে ফ্লাক্স নির্ণয় করতে হবে। আর গাউসের উপপাদ্য ওটাই বলে যে টোটাল ফ্লাক্স কত হচ্ছে না কিউ ইনসাইড আপন এপসাইলন নট। গাউসের উপপাদ্যটা মনে থাকবে তো, মানে একটা বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত হচ্ছে কিউ আপন এপসাইলন নট। কিউটা কোথায়, আউটসাইড নট, কিউ হচ্ছে ইনসাইডের মধ্যে। এদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। আমার কথা যদি বুঝতে না পারছো তাহলে প্রবলেমে পড়বে অনেক। তোমরা কি করবে, আমার কথা মন দিয়ে শুনবে, মার্ক করে ওখানে দেখবে, তারপরে তোমরা ওটাকে স্ক্রিনশট করবে, খাতায় তুলবে। ওকে, আমি যদি স্পিডে বলে দিয়ে থাকি, তোমাদের কাছে সময় কম আছে, আর আমি কি করছি অল্প সময়ের মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায়। ওকে, বেশি ভাট না বকে আমি চুপচাপ করে করিয়ে যাচ্ছি, তোমরা ওগুলো চুপচাপ করে নোট করে নেবে যদি তোমরা ফলো করে থাকো বাই চান্স, আর না হলে তোমরা বেরিয়ে যেতে পারো। তাহলে এবার আমার কথা মন দিয়ে শোনো। তো এখানে 3টা পয়েন্টের জন্য ফ্লাক্স হবে। তাহলে টোটাল যে ফ্লাক্স হচ্ছে কি হবে, φ1 প্লাস φ2 প্লাস φ3, 3টা হবে। এবার দেখো টোটাল যে আমার গাউসের উপপাদ্য কি বলে, টোটাল ফ্লাক্সের মান কি আছে, উপরে লেখা আছে কিউ ইনসাইড আপন এপসাইলন নট। φ1, ফাই এর মান কত, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএ কোস থিটা। এটা তো আমরা জানি ফাই এর সূত্র, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ইডিএ কোস থিটা। তাহলে 1 নম্বরের জন্য উপরে দেখো, 1 নম্বরের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, সারফেস আছে মানে ইলেকট্রিক ফিল্ড এরকম সোজাসুজি বেরিয়ে যাচ্ছে পাদভেদ করে। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে লেফটে, আর হচ্ছে আমার যে এরিয়া ভেক্টর আছে সেটাও একই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সবসময় কী হবে, টুয়ার্ডস দ্য সারফেস থেকে উপরের দিকে বাইরের দিকে। যদি এইটাকে তুমি দেখতে পাচ্ছ এই খাতাটাকে, এর আমি যদি এরিয়া ভেক্টর বের করি এদিকে বেরোবে, এই পয়েন্টে এরিয়া ভেক্টর বের করি এদিকে বেরোবে, আমার দিকে যে পয়েন্ট আছে ওর এরিয়া ভেক্টর আমার দিকে আসবে। এর পর্যন্ত ক্লিয়ার, এর এরিয়া ভেক্টর এদিকে বেরোবে। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমি এটাকে তোমাদের বোঝার জন্য আমি এটাকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে 3টা কন্ডিশন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এর পর্যন্ত কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে 1 নম্বরের ভাবো, ইলেকট্রিক ফিল্ড এইরকম করে আছে, ইলেকট্রিক ফিল্ড এইখান থেকে মাঝখানে তো পাত আছে, এদিকেও বেরোতে পারে এদিকেও বেরোতে পারে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড এদিকে বেরিয়ে যাচ্ছে, আর আমার এই পয়েন্টের এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এদিকে হবে। তো ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মাঝের কোণ কত, দুটা একই দিকে আছে মানে 0 ডিগ্রি। তাহলে এটা কি হবে, ইডিএ কোস 0 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। 2 নম্বর পয়েন্টটাকে দেখো, এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এদিকে, আর এরিয়া ভেক্টর কোন দিকে আছে, উপরের দিকে। তাহলে এই যে পয়েন্টটা আছে এর থিটার মান কত হবে, মানে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, 90 ডিগ্রি হবে। এই পয়েন্টটাকে দেখো, এর ইলেকট্রিক ফিল্ড এদিকে, এরিয়া ভেক্টর এদিকে, মাঝের কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। ক্লিয়ার এর পর্যন্ত? তাহলে 3টা পয়েন্টের মধ্যে আমার যে মাঝখানে যে পয়েন্টটা বলছিলাম 2 নম্বর, তার শুধুমাত্র 90 ডিগ্রি হচ্ছে, বাকি দুটো 0। তাহলে কোস 0-র মান কত হচ্ছে, কোস 0-র মান 0, সরি কোস 90-র মান কত হচ্ছে, কোস 90-র মান হচ্ছে 0, কারণ সাইন 90 হচ্ছে কোস 0, সাইন 90-র মান কত 1, কোস 0-র মান কত 1। তাহলে এটা কি হবে, ইডিএ কোস 0 মানে কি ইডিএ, আর এটাও ইডিএ কোস 0 মানে কি ইডিএ। এবার হচ্ছে আমার টোটাল যে ইটা কনস্ট্যান্ট, ইটা বাইরে বেরিয়ে গেলে কি হয়ে যাবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএ। তাহলে ডিএ ছোট পার্ট ডিএ, টোটাল এরিয়াটা কত, টোটাল এরিয়াটা হচ্ছে এ, তাহলে ই ইন্টু এ লিখতে পারি। তাহলে আমার যে কিউ ইনসাইড আপন এপসাইলন নট সমান কি হচ্ছে 2EA হবে। এবার একটা কথা ভেবে দেখো, কিউ ইনসাইড, কিউ এর মান কি হবে, যেটা আমার আছে কিউকে আমি ওদিকে কি বলেছিলাম, সিগমা ইন্টু এ। তাহলে সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট ইকুয়াল টু 2EA। এ আর এ ক্যান্সেল আউট হয়ে গেলে ইর মান কি হবে, সিগমা আপন 2 এপসাইলন নট। এটা কারো অসুবিধা? তাহলে এই প্রশ্নটা যদি তোমরা রেডি করে নাও, তাহলে আমি তোমাদের একটা জিনিস বলতে পারি যে তোমরা 3 মার্ক তোমরা হাতের মুঠোয় রেখে নিয়েছো। আরেকটা আমি তোমাদের ওদিকে বলে দিচ্ছি, এ দেখো দেখতে পাচ্ছ সুন্দরভাবে, যদি তোমরা রিস্ক না নিতে চাও তাহলে তোমরা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহের ক্ষেত্রের ওই যে ইলেকট্রিক ফিল্ডটা করবে গাউসের অ্যাপ্লিকেশান। আমি বলে দিই প্রতি বছর কোনো বছর বাদ যায়নি গাউসের উপপাদ্য আসতে। আগের বছর যদি গাউসের উপপাদ্য না আসে না বাবু, টোর্ক আসে, টোর্ক কিন্তু চলে এসেছিলো, তবুও তোমাদের জন্য টোর্কের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা দেখবে। আর যারা ভাববে অল্পে পাস করবো তাহলে তাদের জন্য এটাই এনাফ। ঠিক আছে, তাহলে সেকেন্ড আরেকটা কী করে নিতে বললাম তোমাদের, অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমাদের গাউসের অ্যাপ্লিকেশানের গল্প, মানে গাউসের অ্যাপ্লিকেশান। ওকে, হয়ে গেল তোমাদের। চলো পরের প্রশ্নটা তোমাদের সাথে একটু আলাপ আলোচনা হয়ে যাক। এবার দেখো একটা প্রশ্ন কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ওকে, ওই প্রশ্নটা হচ্ছে যে আই ভেরাইজেস আর আপন 3r⁴/2। কী বললাম বুঝতে পেরেছো? আমার কথা মন দিয়ে শোনো, শুনতে পাচ্ছ? এবার দেখো তোমরা আমার কথা। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ABTSC 2 এর 2 মার্কের প্রশ্ন। দেখাও যে ফিউজ তারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মাত্রা হচ্ছে আই ভেরাইজেস r⁴/2, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে প্রশ্ন অনেক ছোট, কিন্তু এর ক্যালকুলেশন একটু বড় হবে। তাহলে দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এটা যদিও এটা আগের সেটের প্রশ্ন হয়ে যাচ্ছে, তবুও কিন্তু তোমরা এটা করে রাখো যখন প্রশ্নটা তুলে দিয়েছি।
তাহলে একটা কথা তোমরা ভেবে দেখো, আমি একটা তার নিলাম, ছবি দেখতে পাচ্ছ, এই যে তার আছে সেটা চঙ্গাকৃতি তার আছে, ওই তারের ক্ষেত্রফল কি, এইগুলো হচ্ছে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফল বললো যে এইটা তার। তাহলে আমি একটা আর ব্যাসার্ধের তার নিলাম, সেই তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেটা আই কারেন্ট যাচ্ছে। এবার আমরা কি জানি, ওই তারের রোধ কত হবে, রোধ আর এর সূত্র কি, আর ইকুয়াল টু, যেহেতু ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে, যে তারটা এরকম আছে মানে কি, এটা হচ্ছে ওর ক্ষেত্রফল সারফেসটা। এবার দেখো তো আর ইকুয়াল টু রো ইন্টু এল আপন এ। এবার হচ্ছে এ মানে কি, একে আমরা কি বলি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা গোলক, যেটা তারটা আছে ওটা কি গোলক, তাহলে গোলকের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কি হবে, রো এল বাই পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবার আমি বলছি এর ভিতর দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। যখন কারেন্ট যাবে কি প্রডিউস হবে, হিট প্রডিউস হবে। আর হিট প্রডিউসের জন্য কার সূত্র লাগে, জুলের সূত্র। জুলের সূত্র কি বলে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি আপন জে। এবার দেখো, এবার আমি বলছি যে প্রতি সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হবে। তাহলে একটা কথা দেখো, যে এই যে তারে যে তাপ উৎপন্ন হবে, এখানে দুটো কন্ডিশনে। প্রথম হচ্ছে কারেন্ট যাবে মানে তারটাকে গরম করবে, তারপরে তো তার প্রবাহিত হবে, প্রথম হিট হবে। এবার সেই হিটের পরিমাণটা হচ্ছে আই স্কোয়ার, আর এর মানটা বসিয়ে দিব জুলের সূত্র। তাহলে কি হচ্ছে, রো এল বাই পাই আর স্কোয়ার, এটা নিচে জে থাকবে। এদের পর্যন্ত কোনো অসুবিধা নেই। তো যেখানে বলছে এইচ হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল থেকে নির্গিত বিকিরণ তাপ। বিকিরণ তাপ মানে কি, হচ্ছে গরম করবে, প্রবাহিত হবে, ওটা হচ্ছে বিকিরণ তাপ, কারণ ওই তাপটা নষ্ট হচ্ছে, তবে তো সে কারেন্ট দিচ্ছে। তাহলে এটাকে আমি বললাম এইচ কি, ওর হচ্ছে ক্ষেত্রফল আর হচ্ছে বিকীর্ণ তাপ এইচ ড্যাশটাকে, মানে টোটাল যে উৎপন্ন তাপটা কি হবে, গরম করবে, প্রবাহিত হবে, এটাই তো। তাহলে এইচ ড্যাশ সমান কি হবে, 2 পাই আর এল, ওটা কার, চোঙের ক্ষেত্রফল, ইন্টু এইচ, ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এবার হচ্ছে আমরা বললাম যে আমার প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপটাই হচ্ছে আমার বিকিরিত তাপের সমান। কি বললাম, যতটা তাপ উৎপন্ন হচ্ছে ওটাই তো। জুলের সূত্র কি বলে, যে ওর ভিতর দিয়ে প্রবাহ মানে কারেন্ট যাচ্ছে মানে তা হিট প্রডিউস হচ্ছে। এবার হিটটা প্রডিউস যত হবে ততটাই তো সে কারেন্ট দিবে। এবার দেখো, তাহলে এইচ ইকুয়াল টু এইচ ড্যাশটা আমি লিখতে পারি। তাহলে এই বাম দিক আর ডান দিককে যখন আমি সমাধান করব, তখন আমার বেরোবে যে আই ইকুয়াল টু কে আর 3⁻²। এবার দেখো কে হচ্ছে ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি আই ভ্যারেজেস r⁻3/2। এটা তোমরা স্ক্রিনশট করে নিবে। ক্লিয়ার? দুটা প্রশ্ন। চলো, সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে সহজ প্রশ্ন তোমাদের জন্য তড়িৎ বিভব অধ্যায় থেকে, বা তড়িৎ ক্ষেত্র বলতে পারো, হ্যাঁ তড়িৎ বিভব অধ্যায় থেকে, যে সমবিভব তল কাকে বলে, আর সমবিভব তলের ক্ষেত্রে প্রমাণ করে যে ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি কোণ করে। কি বললাম, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে সব থেকে সহজ আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। সমবিভব তল কাকে বলে, দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে লম্বাভিমুখী হয় 90 ডিগ্রি। যা আসবে বা প্রমাণ করে থিটা ইকুয়াল টু π/2, যা বলবে চুপ করে অ্যান্সারটা লিখে যাবে। চলো শুরু করি। তাহলে আমার কথা তোমরা মন দিয়ে শোনো, সমবিভব তল কাকে বলে। প্রথম, সমবিভব মানে কি, বিভব সমান। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এমন একটা তল আছে, ওই তলের সব বিন্দুতে যদি বিভবটা সমান হয়, ভোল্টেজটা সমান হয়, তাকে আমি বলবো সমবিভব তল। এটা আমার একটা সারফেস আছে, এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়ালটা যত আছে, এই পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল সেম থাকে, নো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইকুই পোটেনশিয়াল সারফেস, সমবিভব তল। ক্লিয়ার? এবার তোমরা আমার কথা মন দিয়ে শোনো। এই যে পয়েন্টটা আছে, আমি তোমাদের প্র্যাকটিক্যালি বোঝাতে চেষ্টা করছি। এই রকম করে আছে একটা তল, ইলেকট্রিক ফিল্ড এইরকম করে বেরিয়ে গেল, ওটা হচ্ছে ই। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন এই পাত্রটাকে ভেদ করে গেল, তাহলে কিছুটা তো কোণ করবে। ওই কোণটাকে আমি বললাম থিটা। মার্ক করারও দরকার নেই, তোমরা ওখানে আরামসে বুঝতে পারছো। আমার এদিকে তাকাও শুধু। তাহলে এইরকম করে গেছে ইলেকট্রিক ফিল্ড, থিটা ডিগ্রি কোণ করে। এই থিটার দুটো উপাংশ, একটা এই বরাবর আছে, আরেকটা হচ্ছে উপরের দিকে। আমরা উপরেরটাকে ধরবো না, আমরা ধরবো এই বরাবর। কারণ হচ্ছে আমাদের এরিয়া ভেক্টরের সাথে লিঙ্ক করাতে হবে, তাই। আর এরিয়া ভেক্টর হচ্ছে এর ক্ষেত্রে। এবার তোমরা একটা কথা আমার মন দিয়ে শোনো। তাহলে তোমরা ছবিটা ওখানে দেখতে পাচ্ছ, আমি এটাকে বললাম ইলেকট্রিক ফিল্ডের সাথে কি থিটা ডিগ্রি কোণ করেছে। এবার আমি এর দুটো উপাংশ, এই বরাবর যে গেছে অক্ষ বরাবর, ওটাকে বলবো কোস থিটা। তাহলে ই আর এদিকে থিটা করলে ই কোস থিটা, এটা হবে। এবার একটা কথা আমি বলি, এইখানে দুটো পয়েন্ট নিলাম, এ আর বি পয়েন্ট, ওখানে দেখতে পাচ্ছ এ আর বি পয়েন্ট। এবার আমরা বলবো যে এ আর বি পয়েন্টটা খুবই কাছাকাছি আছে, খুবই কাছাকাছি আছে মানে সরল রেখা ধরবো। তারপরে তোমরা কি লিখবে, এ থেকে বিতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যতটা কার্য করতে হবে কি, ই কোস থিটা ইন্টু এ বি, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু সরণ। এবার দেখো, মানে যেটাকে আমরা সূত্রটা কি বলি, ভি ইকুয়াল টু কি ই ইন্টু ডি, ওটাও বলতে পারো। তাহলে ই কোস থিটা ইন্টু এ বি।
এবার সমবিভব তল কি বলছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যদি বিভবটা সমান হয় তাহলে নিয়ে যেতে কোনো কার্য করতে হবে না, আপসে চলে যাবে। তাহলে মোট কৃত কার্য কত হবে 0। তাহলে ই cos থিটা ক্রস এ বি ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে ই cos থিটা সমান কি হবে 0, cos থিটা সমান 0। এবার 0 মানে কি cos 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কি π/2। এর দূর পর্যন্ত কারো অসুবিধা নেই। সব থেকে সহজ প্রশ্ন বুঝিয়ে দিলাম পুরো ক্লিয়ারভাবে। সমবিভব তল কাকে বলে, প্রমাণ করো যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সমবিভব তলের সাথে 90 ডিগ্রি কোণে যায়। ওকে, চলো পরের প্রশ্নটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে বড় প্রশ্ন, এটা হচ্ছে ABTSC 3 প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যদি করা থাকে তোমার, তাহলে তুমি এর মতো 10টা প্রশ্ন করতে পারবে, যতগুলো আসবে ছোট ফোটা বড় ফোটা সব করতে পারবে। প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিই, বলে দিই একবার। একই আকারে 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। কি বললাম, একই আকারের 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রতিটি ফোঁটার আধানের মান আর নেচার একই হয়, তাহলে বড় ফোঁটার বিভব বের করব, ধারকত্ব বের করব, সঞ্চিত শক্তি বের করব। কি বললাম বুঝেছো? তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম হচ্ছে ছোট ফোঁটাকে একদিকে লিখে দিব, বড় ফোঁটাকে একদিকে লিখব। ছোট ফোঁটার ক্ষেত্রে আমি Q1 ধরি আধানকে, বড় ফোঁটার ক্ষেত্রে আমি Q2 ধরি। সে বলছে কি একটা ছোট ফোঁটা বড় ফোঁটার কত গুণের সমান, আধানের জন্য 64 গুণের সমান। তাহলে Q1 যদি Q হয়, তাহলে Q2 সমান কত হবে 64 Q। আর ছোট ফোঁটার যে ব্যাসার্ধ হচ্ছে কি হবে R1 সমান R হলে বড় ফোঁটার ব্যাসার্ধ কত, আমি ক্যাপিটাল আর ওটাকে ধরবো বা R2 ধরবো। দেখো আমি ভাবলাম বড় ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তোমাদের সুবিধার্থে বক্সে ছোট করে আছে। দেখো তাহলে কি ছোট ফোঁটার আয়তনের কত হচ্ছে 64 গুণ হচ্ছে বড় ফোঁটার আয়তন। তাহলে বড় ফোঁটাটার আয়তন কি 4/3, গোলক আছে, গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কি হবে 64 × 4/3 পাই ছোট হাতের আর কিউব। 4/3 পাই ক্যান্সেল আউট হবে, ওখান থেকে বড় হাতের আর এর মান কি বেরোবে 4 × r। তাহলে R2 এর মানটা কত বেরোলো, বড় যে ফোঁটার ব্যাসার্ধ কত বেরোলো সেটা হচ্ছে 4r। আরেকটা কথা তোমাদের বলি, তাহলে আয়তন কত হবে, আয়তন সমান হচ্ছে কি V ইকুয়াল টু Q/R। এবার তোমরা একটা কথা বলো তো, এখানে Q এর মান Q আছে, আর এর মান R আছে ছোটোর ক্ষেত্রে। বড়োর ক্ষেত্রে কি হবে V2 ইকুয়াল টু কি Q2/R2। Q2 মান কত আছে 64 Q, আর R2 মান কি আছে মানে 4R, ক্যান্সেল আউট হলে কি 16 4 64, তাহলে 16 Q/R। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, আমার যে আয়তন আছে ছোটো ফোঁটার আয়তনকে যদি V1 ভাবি, ওর তুলনায় যে আমার V2 আছে সেটা 16 গুণ বেশি। তাহলে আমি কি বলবো 16 × V1। চলো এর একটা যেটা বিভব নির্ণয় করতে বলেছে, বিভব হয়ে গেল প্রাথমিকের তুলনায় 16 গুণ, একটা তো ক্লিয়ার। চলো পরে 2 নম্বর ধারকত্বটা বের করি। ছোট ফোঁটার ধারকত্ব কি হবে C1 ইকুয়াল টু কি Q1/V1, এটা তো জানো C ইকুয়াল টু QV। তাহলে C ইকুয়াল টু যেটা আছে Q/V, তো ওখানে কি হবে আমার Q এর মান কি আছে, Q এর মান Q আছে, V এর মান কি আছে Q/R। তো ওটা যখন নিচে আছে উপরের দিকে উঠে গেলে কি হবে Q আর Q ক্যান্সেল আউট হয়ে গেলে C1 এর মান কি হচ্ছে R। তাহলে আমার ছোটোর যে ধারকত্ব আছে সেটা কত হবে R, ব্যাসার্ধের সমান। এবার দেখো বড় ধারকত্ব কি হচ্ছে Q2/V2। তাহলে Q এর মান আমি কি বসাবো 64 Q, আর হচ্ছে V2 এর মান কত বসাবো 16 Q/R। তাহলে আর উপরে উঠে যাবে 16 4 64, Q কেটে যাবে 4R। তাহলে এখানে আমার C2 এর মান কি বেরোলো 4/C1, মানে প্রাথমিকের তুলনায় 4 গুণ। দুটো ক্লিয়ার হয়ে গেল। আর একটা বাকি থেকে গেছে কি সঞ্চিত শক্তি। আচ্ছা ওর সঞ্চিত শক্তিকে ছোটোটার আমি ভাবি E1, তো E1 ইকুয়াল টু কি C1 V1 এর স্কোয়ার। তাহলে কি হবে হাফ অফ C1 এর মান কত আছে R, আর V1 এর মান কি বেরোচ্ছে Q/R, ক্যান্সেল আউট করলে হাফ অফ Q²/R। এটা কি ছোটো কোণাটার আমার সঞ্চিত শক্তি বেরোলো। বড় কোণা যেটা আছে ওর কি হবে E2 ইকুয়াল টু কি হাফ অফ C2 V2 এর স্কোয়ার। তাহলে কি হচ্ছে হাফ অফ 4C1 ইন্টু, আর এখানে V2 এর মান কি আছে 16 V1, তাহলে এর হোল স্কোয়ার। তাহলে একে আমি করলে কি 1024 U1 আসছে। এর মানে যে বড় কোণাটার যে সঞ্চিত শক্তি আছে ছোট কোণাটার তুলনায় 1024 গুণ। আশা করি এর দূর পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি এরপরেও যদি তোমাদের এই গোলক ফোঁটা টোটা এর প্রশ্নের অসুবিধা এতগুলো করার পর অসুবিধা হয়, তাহলে মনে রাখবে তোমার একদমই প্র্যাকটিস নেই। কি বললাম বুঝতে পেরেছো? তো আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। তোমরা চারটা প্রশ্ন ক্লিয়ার। ওকে, ভিডিও চলছে না ভিডিও বন্ধ হয়ে গেছে আমি একবার চেক করি, তোমরা পালিয়ে যাবে না। চলো 4টা প্রশ্ন সমাধান করতে আমার লেগে গেল 20 মিনিট। ঠিক আছে কি করবো বলো তো, বোঝাতে তো হবে। স্পিডে পালিয়ে গেলে সমস্যা দিয়ে সমস্যা। মাস্টার কি বলে পালিয়ে গেল আমরা বুঝতে পারলাম না। চলো পরের প্রশ্নটা নিয়ে মাথা ঘামানো যাক। পরের প্রশ্ন
SC20 প্রশ্ন, এই প্রশ্নগুলো করে নিলে না বাবু তোমরা কীভাবে বলতো দেখি, একটু টেনশন ফ্রি নিজেকে মনে করবে। তোমরা জানো যে আমার হ্যাঁ এটা হয়ে গেছে। দেখো SC20টা দেখো, क्वेश्चन नंबर 5 SC20 किधर है तू? ও আচ্ছা, তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এর মাত্রাটা কি? এটা একটা 2-3 মার্কের প্রশ্ন, ওর সাথে দিয়ে দিয়েছে যে প্রাবল্যের একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, জানো তো। আচ্ছা তোমাদের প্রশ্নটা পড়ে শোনাতে হবে, দেখিয়ে দিচ্ছি দেখো। তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এর মাত্রা লেখো। তড়িৎ ক্ষেত্রে কোনো স্থানে যদি প্রাবল্য E ভেক্টর ইকুয়াল টু 2ik প্লাস 3j নিউটন পার কুলম্ব হয়, তাহলে ওই স্থানে YZ তল মানে কি x অক্ষ বরাবর i ক্ষেপ, তাহলে এর সমান্তরালে স্থাপিত 0.5 মিটার বাহু বিশিষ্ট কোনো বর্গাকার পাত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? a স্কোয়ার, বাহু স্কোয়ার না, তাহলে একটা বাহু দিয়েছে মানে a স্কোয়ার করতে হবে। নির্গত ফ্লাক্স কত হবে? হ্যাঁ, বাচ্চার অঙ্ক একটা, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম হচ্ছে ফ্লাক্স কাকে বলে, কোনো একটা তলের মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রিক ফিল্ড যাবে সেটা হচ্ছে তার ফ্লাক্স ফাই। এইটা হচ্ছে সারফেস, ইলেকট্রিক ফিল্ড 1 2 3 গেল, তাহলে এর ফাই এর মান কত হবে? 3। কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে যতগুলো ফ্লাক্স, যতগুলো ইলেকট্রিক ফিল্ড অতিক্রম করবে, এরকম না একটা ইলেকট্রিক ফিল্ড এদিক দিয়ে চলে গেলে ওকে ধরা হবে না, একটা এদিক দিয়ে গেলো, একটা এদিক দিয়ে গেলো, তাহলে দেখো এরকম করে গেছে, একটা এটাকে ভেদ করে গেছে, একটা বাইরে দিয়ে গেছে, তাহলে ফ্লাক্সের মান হচ্ছে 1। চলো ফ্লাক্স হয়ে গেছে, কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ বল রেখাগুলোই হচ্ছে ওর হচ্ছে ফ্লাক্স। শুরু করি এবার, দেখো এর মাত্রাটা কি, তাহলে ফাই ইকুয়াল টু কী হবে? E ইন্টু এস। ই মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে কি? বল আপন আধান, তাহলে F/Q ইন্টু এস। এবার বলের মাত্রা কি? mL/2 আর কিউ এর মাত্রা কি? IT। আর ক্ষেত্রফলের মাত্রা কি হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা কি হচ্ছে, যেটাকে আমরা বলবো L স্কোয়ার। তাহলে কি হবে? mL³ T⁻³ I⁻1। এটা তো মাত্রা নিজেরা নির্ণয় করে নিবে। মাত্রা নির্ণয় একটা করে নিলে সুবিধা হয় কি, যে 1 মার্কের একটা প্রশ্ন পারবে। এবার দেখো সহজ অঙ্ক একটা, ই ভেক্টর সমান দিয়ে দিচ্ছে 2ak প্লাস 3j, এস এর মান আছে 0.5 এর হোল স্কোয়ার। কেন হবে? কারণ এটা 0.5 মিটার বর্গক্ষেত্রে বাহু দিয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বাহু ইন্টু বাহু। আর এটা YZ তল বলেছে, YZ যেটাকে বলবে না ওকে ধরে নিবে। YZ বলেছে মানে কি? এক্স বলেনি, তাহলে এক্স এর দিকে কোন কেপ হয়? আই কেপ হয়। এবার হচ্ছে ফাই ইকুয়াল টু কী হবে? E ইন্টু এস, এটা ডট গুণ হয়, তাহলে ই কে তুলে দিলাম আর আমার এস কে তুলে দিলাম, তাহলে কি হচ্ছে যে 25 × 50 0.5 ভোল্ট মিটার, ভোল্ট পার মিটার নয়, ভোল্ট মিটার। ওকে ওকে, ভি ইন্টু এম। চলো ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হয়ে গেল। পরে যে প্রশ্ন বলেছে ধারকত্ব থেকে যে বাবু প্রশ্ন আসে না, একটু ঘুরিয়ে আসে, আর এটা কী হবে বলতে কি একটু প্রমাণ টাইপের প্রশ্ন আছে। ধারকের যে অঙ্কগুলো আসে, অঙ্ক তো কম আসে, প্রমাণ টাইপের আসে, আর তখনই প্রবলেমে পড়ে যায়। দিয়ে বলবে ফিজিক্স আমাদের আগের বছর তো ফিজিক্স ঘুরিয়ে হয়েছিল, অনেকে 100-তে 100 পেয়েছিল, এটা একটা নর্মাল কথা, বুঝতে পারছি তো। প্রশ্ন ঘুরিয়ে হয়নি, প্রশ্ন কি হয়েছে যে এই যে ধারকত্ব থেকে যে প্রশ্নগুলো এসছে, ওই প্রশ্নগুলো কি হয়েছে বলো তো, একটু হয়ে গেছে, মানে থিওরিটিক্যালি টাইপের, কিন্তু জটিলতা করে দিয়ে দিচ্ছে। যেমন আমি করাবো জটিল প্রশ্নগুলো কীরকম হয়, দেখো প্রশ্ন 9 দাগের পড়ি, তোমরা ওখানে দেখতে পাবে কোনো সমান্তরাল পাত ধারক, মানে দুটো পাত এরকম করে আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। এইটা তো ছবি আঁকতে পারবে না ওটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ভাবো দূরত্ব দুটোর মধ্যে ডিস্টেন্স ডি, এইটা একটা পাত, এইটা একটা পাত, এটা পজিটিভ এটা নেগেটিভ, মাঝে দূরত্ব কি বললাম? ডি। এখান থেকে বেরোচ্ছে এখান দিকে পড়ছে, ক্লিয়ার? দুটার ডাইরেকশন একই দিকে হবে, কি বললাম বুঝতে পেরেছি তো? পজিটিভ নেগেটিভের দিকে, নেগেটিভ চাইবে পজিটিভ থেকে দূরের দিকে সরতে। তাহলে এখানে দেখো কোনো সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে হচ্ছে কে পরাবৈদ্যুতিক, মানে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, ওর মান দিয়েছে কে। এই ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো, এটা একটা বেসিক প্রশ্ন। তারপরে কি করতে হবে আমাকে? ধারকত্বের রাশিমালা নির্ণয় করে নেওয়ার পর আমাকে বলেছে কি করতে, যে পাত দুটির প্রত্যেক পাতের ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দিব আর দূরত্বকে হাফ করে দিব, তাহলে সঞ্চিত শক্তির পরিবর্তন। দেখো সঞ্চিত শক্তি থেকে কিন্তু অঙ্ক আসে। চলো আমি শুরু করি। ধারকত্বের রাশিমালার জন্য তোমরা তো জানো, ধারকত্ব রাশিমালা মানে এটাই নির্ণয় করতে হবে যে সি ইকুয়াল টু কে এপসাইলন এ আপন ডি, এটা তো জানো। এবার কে এর জায়গায় তুমি ওখানে 1 বসাতে পারো, তোমার ওখানে 1/4 এপসাইলন বসাতো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার, কোন মাধ্যম আছে সেটা তুমি, কি বললাম বুঝতে পেরেছো তো। এবার চলো শুরু করি, এইটা প্রমাণটা করিয়ে দেখিয়ে দিব না। তাহলে দেখো সিম্পলভাবে আমি দুটো পাত আঁকলাম, একটা পাতকে পিউ বলছি, একটা নাম পি, একটা নাম হচ্ছে কিউ। ওকে, ক্ষেত্রফল কি বললাম? এ। তাহলে পজিটিভ থেকে ডাইরেকশান হবে নেগেটিভের দিকে, মাঝে দূরত্ব হচ্ছে ডি। ছবিটা ক্লিয়ার? তাহলে দেখো পি পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? পি কিউ বরাবর হবে। কিউ পাতেরও জন্য কি হবে? ইলেকট্রিক ফিল্ড পি কিউ বরাবর। এবার দেখো আমরা ইলেকট্রিক ফিল্ডের সূত্র জানি কি, যে সিগমা আপন 2k এপসাইলন নট, জানো তো এটা?
যেটা তোমার সমতল পাতের ক্ষেত্রে ছিল। তাহলে সিগমা ই ইকুয়াল টু কী হবে কিউ আপন 2 এপসাইলন নট, এখানে কে পরবর্তী ধ্রুবক আছে মানে কে বসবে। আর ই টুর জন্য কী হবে সিগমা আপন 2 কে এপসাইলন নট, দুটোই একই পি কিউ বরাবর। তাহলে আমার যে দুটোর জন্য লব্ধি প্রাবল্যটা কী হবে ই1 প্লাস ই2, যেটা হচ্ছে সিগমা আপন কে এপসাইলন নট। এর পর্যন্ত কোনো অসুবিধা। এবার হচ্ছে বিভব। বিভবের সূত্র আমি কি জানি ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, এর মানটা আমি বসে দিব সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি। তাহলে কী হচ্ছে সিগমা ডি আপন কে এপসাইলন নট বেরোচ্ছে। তো এবার আমরা সিগমা কি বলি তৈমাত্রিক ঘনত্ব, যেটা হচ্ছে কি আধান আপন ক্ষেত্রফল। তাহলে কিউ ইকুয়াল টু কী হবে সিগমা ইন্টু এ। চলো এবার শুরু করি। ধারকত্ব কাকে বলে, ধারকত্ব হচ্ছে সি ইকুয়াল টু কি কিউ বাই ভি। এবার আমি এখানে কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো, ভির জায়গায় ভির মান বসাবো। কিউ এর জায়গায় বসাবো সিগমা ইন্টু এ, আর ভির জায়গায় বসাবো সিগমা ডি। আমি না সিগমাগুলোকে 6-এর মতো লিখে দিই, তাই তোমরা এক কাজ করবে ওটাকে সিগমা বলবে, যেখানে যেখানে 6 আছে ওখানে সিগমা আছে। হ্যাঁ, তাহলে দেখো 6 ওটা লিখেছি না, ওটা সিগমা এ। তাহলে সিগমা এ ডিভাইডেড বাই সিগমা ডি আপন কে এপসাইলন নট। তাহলে কাকে কাকে উড়িয়ে দিব সিগমাকে উড়িয়ে দিব, আর কে এপসাইলন নট উপরে পালিয়ে যাবে, নিচে কি থাকবে ডি। তাহলে সি ইকুয়াল টু কী হবে কে এপসাইলন নট এ আপন ডি। তাহলে এটা আমার কি ধারকত্বের রাশিমালা। এবার যে দুটো ওখানে কন্ডিশন বলেছে, সে বলছে ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দাও আর দূরত্বকে হাফ করে দাও। তো ঠিক আছে, আমাদের সাথে যে সম্পর্কটা আছে সি এর সাথে কি সম্পর্ক আছে, তাহলে আমরা এখান থেকে কী শিখতে পারলাম যে আমরা পেলাম সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ আপন ডি। তো কেটাকে পরবর্তী ধ্রুবক ওকে গুলিয়ে মারো, এপসাইলন নট ও ভেদ্যতা ওকে উড়িয়ে দাও। তাহলে আমার সির সাথে এ আর ডির কী সম্পর্ক আছে সি ভেরিয়েজেস এ বাই ডি। কোনো অসুবিধা। তাহলে সি ডেস্টে কী করতে বলেছে, নতুন যেটা হবে ওর ধারকত্ব কী করতে বলেছে যে ওর ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দাও। তাহলে সি ডেস্ট ভেরিয়েজেস কী হবে 2a, দূরত্বকে অর্ধেক করে দাও মানে কি ডি বাই 2। তাহলে আমি সি, তো আমার সি ডেস্টে কী বেরোচ্ছে সি ডেস্ট ইকুয়াল টু 4a, মানে দুইটা উপরে উঠে গেলে কি 4a আপন ডি। তাহলে এখান থেকে আমি শিখতে কী পারছি যে আমি সি ডেস্টের সাথে সির যদি তুলনা করি ওটা কী বেরোবে 4, এডি ক্যান্সেল হয়ে যাবে কি 4 বেরোবে। এর মানে আমার সি ডেস্টটা হচ্ছে 4c, যে আমার যে পরবর্তী সময় যে ধারক